আসসালামু আলাইকুম। আমি ফাহমিদা আক্তার, সহকারী শিক্ষক, পুলিশ লাইন হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায়। এই অধ্যায়টির নাম হচ্ছে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এখানে প্রধানত মূল, কাণ্ড এবং পাতা নিয়ে আলোচনা করা হয়েছে। আমি আজকে তোমাদের সাথে মূল সম্পর্কে কিছু আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমরা প্রথম একটু জেনে নেই যে মূলটা প্রধানত কি, প্রধান মূলের রূপান্তর কি কি রকমের হতে পারে। যা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই মূলা, গাজর, শালগম ইত্যাদি বিভিন্ন ধরনের সবজি দেখতে পেয়েছো, কিন্তু তোমরা কি জানো যে এগুলো কি? এগুলো কিন্তু মূলের বিভিন্ন ধরনের রূপান্তর। তো চলো আমরা একটু জেনে নিই যে আকৃতিগত দিক থেকে মূল প্রধানত কত প্রকার। আকৃতিগত দিক থেকে মূল প্রধানত 4 ধরনের। 4টি ভাবে মূল রূপান্তরিত হতে পারে প্রধানত। সেটি হচ্ছে মূলাকৃতির মূল, গাজর আকৃতির মূল, শালগম আকৃতির মূল এবং কন্দাকৃতির মূল। একটু বইটিতে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো 4 ধরনের মূলের ছবি দেয়া আছে। তোমরা স্বাভাবিকভাবে মূলা, শালগম, গাজর এই সমস্ত সবজিগুলো স্বাভাবিকভাবেই দেখে থাকবে। এই মূলাকৃতির মূলটা মূলত কি দেখো, এরা খাদ্য সঞ্চয় করে, তাই এদের প্রধান মূল মোটা এবং রসালো হয়। মূলার আকৃতিটা একটু খেয়াল করে দেখবে যে মূলার উপরের অংশটা কিন্তু মোটা বা মাঝামাঝি অংশটাও কিছুটা মোটা থাকে এবং নিচের অংশটা কিন্তু ধীরে ধীরে একটু সরু হতে থাকে। আর অনেক সময় দেখা যায় আবার দুই প্রান্তই ক্রমশ সরু থাকে। এটি হচ্ছে মূলাকৃতির মূল, আর এর উদাহরণ হচ্ছে মূলা। তারপর হচ্ছে গাজর আকৃতির মূল। এরাও খাদ্য সঞ্চয় করে বিধায় এদের প্রধান মূলটি থাকে মোটা এবং নিচের দিকে ক্রমশ সরু হতে থাকে। এই মূলের উপরের দিকটি হচ্ছে মোটা এবং নিচের দিকটি হচ্ছে ক্রমশ সরু, যেটা আমি একটু আগে বললাম। এইটার উদাহরণ হচ্ছে গাজর। তারপর হচ্ছে শালগম আকৃতির মূল। শালগমের সাইজটা কিন্তু একদমই গোলাকার, আর এই জন্যই এর উপরের অংশটি সম্পূর্ণ খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে যায়। সেটি হচ্ছে রসালো থাকে প্রচণ্ড, সবজি হিসেবে যেটা আমরা ব্যবহার করে থাকি। আর এই শালগমের নিচের অংশটি থাকে সরু। তাহলে শালগম আকৃতির মূলের উদাহরণ হচ্ছে শালগম। তারপর হচ্ছে কন্দাকৃতির মূল। খাদ্য সঞ্চয়ের ফলে কখনো কখনো মূলটি অনিয়মিতভাবে মোটা হয়। এখন কথা হচ্ছে অনিয়মিতটা কি? অনিয়মিত মানে হচ্ছে যেটি নিয়মিত না, অর্থাৎ এটির আকৃতিতে কিন্তু সম্পূর্ণভাবে যে একই রকম থাকবে, ধরো মোটা বা চিকন ধীরে ধীরে হচ্ছে এরকম যে শেপটি ঠিক থাকবে তা নয়। এটির আকৃতি তোমাদের ধরো কিছুটা মোটা আবার কিছুটা চিকন, এরকম অ্যাভারেজ হতে পারে। একটু ছবিটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। এই ছবিটি হচ্ছে কন্দাকৃতির মূলের উদাহরণ। এটি ছিল আমাদের প্রধান মূল। এখন আমরা একটু জেনে নেই যে রূপান্তরিত অস্থানিক মূল কি। রূপান্তরিত অস্থানিক মূলের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কাজ দেখতে পাবো। বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত অস্থানিক মূল বিভিন্নভাবে রূপান্তরিত হয়ে থাকে। সেই কাজগুলি হচ্ছে 3 ধরনের। একটি হচ্ছে খাদ্য সঞ্চয়, যান্ত্রিক ভারসাম্য রক্ষা এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদন। এই প্রত্যেকটি ভাগেরই কিন্তু আবার কতগুলি মূল রয়েছে। যেমন ধরো, এই যে আমি বললাম যে খাদ্য সঞ্চয়, খাদ্য সঞ্চয়ের জন্য মূল কিভাবে রূপান্তরিত হয় চলো আমরা একটু জেনে নিই। খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর, বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়। স্ফীত মানেই হচ্ছে মোটা এবং বিভিন্ন আকার ধারণ করে। যেমন ধরো মিষ্টি আলুর কন্দাল মূল, শতমূলী, ডালিয়া এগুলো হচ্ছে কুচ্ছিত কন্দমূল এবং করলার মালাকৃতির মূল। চলো আমরা একটু ডিটেলস জানি এখন। কন্দাল মূল, এটি হচ্ছে অস্থানিক মূলটি যখন অনিয়মিতভাবে স্ফীত হতে থাকে তখন এটিকে বলা হয় কন্দাল মূল। আর এর উদাহরণ হচ্ছে মিষ্টি আলু। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই মিষ্টি আলু দেখেছ। মিষ্টি আলুটা কিন্তু দেখবে যে আকৃতিটা কিন্তু অনিয়মিত, সম্পূর্ণভাবে একই রকম কিন্তু নয়, একটু আঁকাবাঁকা অনেক সময় থেকে থাকে, এজন্য এটাকে বলা হচ্ছে অনিয়মিত আকৃতি। তার পরবর্তীতে হচ্ছে কুচ্ছিত কন্দমূল। এটি কন্দাল মূলের মতো খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়। এটিও কিন্তু অনিয়মিতভাবে স্ফীত, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছ অবস্থান করে এবং এক গুচ্ছ অস্থানিক মূল্যে সবগুলি খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের মতো স্ফীত হয়। এই জন্যই একে বলা হয় গুচ্ছিত কন্দমূল, অর্থাৎ এটি একটি গুচ্ছ অবস্থান করে বিধায় একে বলা হচ্ছে গুচ্ছিত কন্দমূল। আর এর উদাহরণ হচ্ছে শতমূলী এবং ডালিয়া। ছবিটি খেয়াল করে দেখো, এই যে ছবিটি দেখতে পাচ্ছ সেটি হচ্ছে গুচ্ছিত কন্দমূলের ছবি। মালাকৃতির মূল, এর আগে আরেকটি মূল রয়েছে, সেটি হচ্ছে নোডুলুস মূল। নোডুলুস মূলের শেপটি কেমন থাকবে? এটির অগ্রভাগটি
খাদ্য সঞ্চয় করে মোটা হয়ে যায় বা স্ফীত হয়ে যায়। আর অগ্রভাগ অর্থাৎ সামনের দিকটা থাকবে মোটা এবং পিছনের দিক যেটা সেটা থাকবে সরু আকৃতির। এটির উদাহরণ হচ্ছে আমাদা। আমাদা কিন্তু একটি গাছের নাম। মালাকৃতির মূল, যখন কোনো অস্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয় তখন সেটিকে মালাকৃতির মূল বলে। অর্থাৎ একটু মোটা এবং একটু সংকুচিত, অর্থাৎ একটু মোটা তারপরে একটু সংকুচিত তারপরে আবার মোটা তারপরে আবার সংকুচিত। এটি হচ্ছে করলার মূলের উদাহরণ। এই তো গেল আমাদের খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর। এরপরে আসছে হচ্ছে যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে রূপান্তর। যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য মূলের বিভিন্ন ধরনের রূপান্তর ঘটে। চলো প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু জেনে নেই যে সেই রূপান্তরগুলি কি কি। এই মূল উদ্ভিদকে মাটির উপর খারাপভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে, আরোহণ করতে এবং পানিতে ভাসতে সাহায্য করে। অর্থাৎ এখানে আমরা জানবো যে মূলগুলোর দ্বারা কিভাবে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে এবং ভাসতে সাহায্য করে এবং আরোহণ করতে সাহায্য করে। যেমন এই মূলের উদাহরণগুলো হচ্ছে স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল এবং ভাসমান মূল। স্তম্ভমূল, অনেকে হয়তো বট গাছ দেখবে, বট গাছের মধ্যে দেখবে যে যখন গাছটি খুব বেশি বড় হয়ে যায় তখন এর অনেক শাখা প্রশাখা কাণ্ড বের হয়। সেই শাখা প্রশাখাগুলো থেকে স্তম্ভের মতো করে কতগুলো মূল বের হয় যেগুলো মাটির সাথে লেগে যায়। সেই মূলগুলোকেই বলা হচ্ছে স্তম্ভমূল। তাহলে স্তম্ভমূলের উদাহরণ কি বলতে পারি আমরা প্রিয় শিক্ষার্থীরা? স্তম্ভমূলের উদাহরণ হচ্ছে বট। তারপর হচ্ছে ঠেসমূল। ঠেসমূল হচ্ছে কেয়া গাছের ঠেসমূল। যেমন এই কোনো একটি গাছকে যখন ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখে, যেমন ধরো কোনো কোনো উদ্ভিদের প্রধান কাণ্ড দুর্বল হওয়ার কারণে সোজাভাবে দাঁড়াতে পারে না, তখন এটিকে দাঁড় করানোর জন্য কতগুলো অস্থানিক মূল সাহায্য করে এবং তির্যকভাবে এরা মাটিতে প্রবেশ করে, যার কারণে প্রধান মূলটিকে ওরা ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখে। সেই জন্যই এটাকে বলা হচ্ছে ঠেসমূল। এর উদাহরণ হচ্ছে কেয়া গাছ বা কেয়ার ঠেসমূল বলতে পারি আমরা। তারপর হচ্ছে আরোহী মূল। আরোহী মানে হচ্ছে আরোহণ করা। এর মূল মূলত দুর্বল কাণ্ডযুক্ত উদ্ভিদের পর্ব থেকে উৎপন্ন হয়ে পুরো উদ্ভিদ বা অবলম্বনকে আঁকড়ে ধরে এবং উদ্ভিদকে উপরে উঠতে সাহায্য করে। অর্থাৎ এই মূলের সাহায্যে এটি আরোহণ করে উপরের দিকে উঠে যায়। এটি হচ্ছে আরোহী মূল। আর সর্বশেষ হচ্ছে ভাসমান মূল। পানিতে ভাসমান অবস্থায় কচুরিপানা, টোপা পানা এগুলো আমরা দেখি। সেই কচুরিপানার যে মূলটি দেখতে পাই আমরা, সেটি হচ্ছে মূলত ভাসমান মূল। তাহলে আমরা কি কি জানলাম? যান্ত্রিক ভারসাম্য রক্ষার্থে মূল বললাম 4 ধরনের: স্তম্ভমূল, ঠেসমূল, আরোহী মূল এবং ভাসমান মূল। অস্থানিক মূলের রূপান্তরের মধ্যে 2টি কাজ আমরা জেনে ফেললাম, আর আরেকটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে শারীরবৃত্তীয় কার্য সম্পাদন। এই শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য কিন্তু মূল বিভিন্ন প্রকারে রূপান্তরিত হয়ে থাকে। সেগুলো হচ্ছে পরাশ্রয়ী বায়বীয় মূল, পরজীবী বা শোষক মূল, শ্বাসমূল এবং জননমূল। এই যে পরাশ্রয়ী বায়বীয় মূল, এই মূলটি কি কাজ করে তো জানি আমরা। এই প্রকার মূল বাতাস থেকে জলীয় বাষ্পটা গ্রহণ করে, এই জন্যই এদেরকে বায়বীয় মূল বলা হয়, কারণ এরা কি করে? বাতাস থেকে জলীয় বাষ্পটা গ্রহণ করে। যেমন হচ্ছে রাসনা উদ্ভিদ। পরজীবী বা শোষক মূল, পরজীবী উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদ দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে খাদ্যরস শোষণ করে। এই মূলগুলিকে শোষক মূল বলে। যেমন হচ্ছে স্বর্ণলতা। উপরের ক্লাসে গেলে তোমরা এই সম্পর্কে একটু ডিটেলস জানতে পারবে। স্বর্ণলতার একটি চোষক অঙ্গ রয়েছে, সেটা হচ্ছে হস্টোরিয়া, এই চোষক অঙ্গটির নাম। এই চোষক অঙ্গের সাহায্যে স্বর্ণলতা কোনো গাছকে আঁকড়ে ধরে থাকে এবং সেই গাছ থেকেই সে তার সকল কিছু শুষে নেয়। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে যে পরজীবী কথাটির মানে কি? এখানে পরজীবী বা শোষক মূল বলা হয়েছে। পরজীবী মানেটা হচ্ছে যে জীব অন্য জীবের উপর আশ্রয় করে সে বসবাস করবে, পরবর্তীতে ওই জীবকে কিন্তু কোনো উপকার করবে না, বরং দেখা যাচ্ছে অনেক সময় তার ওই জীবটির ক্ষতি করতে পারে, সে ক্ষতি করে থাকে। সেই সম্পর্কটাই হচ্ছে পরজীবিতা। আর সেই যে জীবটি আর অন্য জীবের উপর, অন্য জীব থেকে তার খাদ্য গ্রহণ করছে, আশ্রয় গ্রহণ করছে, সেই জীবটিকে বলা হচ্ছে পরজীবী। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এর পরবর্তী 2টি মূল আছে, সেটি আমরা একটু জেনে নিই। শ্বাসমূল এবং জননমূল। শ্বাসমূল সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে শাখামূল মাটির উপর খাড়াভাবে উঠে থাকে।
এই সকল মূলে ছোট ছোট ছিদ্র থাকে। এই ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউম্যাটাফোর বলে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে শ্বাসমূল বা নিউম্যাটাফোর কি, এটি কিন্তু অনেক সময়ই প্রশ্নে আসে, স্পেশালি এটা গানমূলকের জন্য বেশি গুরুত্বপূর্ণ। গানমূলকের মধ্যে এটি এসে থাকে। আবার অনেক সময় তোমাদের অবজেক্টিভ কোয়েশ্চেনও আসতে পারে। এই শ্বাসমূলের উদাহরণ হচ্ছে সুন্দরী, গরান ইত্যাদি। অর্থাৎ এগুলো দেখা যাবে লবণাক্ত মাটিতে, অর্থাৎ সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে এই ধরনের মূল আমরা দেখতে পাই। এর পরবর্তীতে আছে হচ্ছে জনন মূল। কোনো কোনো উদ্ভিদের মূল প্রজননে অংশগ্রহণ করে, যেমন মিষ্টি আলু, পটল, কাঁকরোল। এই জন্য এই মূলগুলিকে বলা হয়ে থাকে জনন মূল। তাহলে আমরা কি জেনে নিলাম যে প্রধানত মূলের রূপান্তর হচ্ছে 4 ধরনের: মূলাকৃতির, গাজরাকৃতির, শালগম আকৃতির এবং কন্দাকৃতির মূল। এই 4 প্রকার মূলের উদাহরণ কি ছিল খেয়াল আছে কি তোমাদের? মূলাকৃতির মূলে ছিল হচ্ছে মূলা, গাজরাকৃতির মূলের উদাহরণ ছিল গাজর, শালগম আকৃতির মূলের উদাহরণ ছিল শালগম এবং কন্দাকৃতির মূলের উদাহরণ ছিল হচ্ছে সন্ধ্যামালতি। আর এরপরে আমরা জেনেছিলাম যে অস্থানিক মূলের জন্য রূপান্তর। অস্থানিক মূলের রূপান্তরের মধ্যে আমরা 3 ধরনের কাজ দেখেছিলাম, যে 3 ধরনের কাজের জন্য মূলগুলো বিভিন্নভাবে রূপান্তরিত হয়, যেমন খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর, যান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য রূপান্তর এবং শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর। খাদ্য সঞ্চয়ের জন্য যে রূপান্তর ছিল সেটি ছিল 4 ধরনের: কন্দাল মূল, গুচ্ছিত কন্দমূল, নডুলুজ মূল এবং মালাকৃতির মূল। এগুলোর উদাহরণ ছিল কি কি? কন্দাল মূলে ছিল মিষ্টি আলু, গুচ্ছিত কন্দমূল হচ্ছে শতমূলী ও ডালিয়া এবং নডুলুজ মূলের উদাহরণ ছিল আম, আদা। আর মালাকৃতির মূলের উদাহরণ ছিল হচ্ছে করলার মূল। তারপরে আমরা জেনেছিলাম যান্ত্রিক ভারসাম্য রক্ষায় মূলের রূপান্তর, যেমন এখানে ছিল হচ্ছে স্তম্ভমূল, ঠ্যাসমূল, আরোহী মূল ও ভাসমান মূল। স্তম্ভমূলের উদাহরণ ছিল বট, ঠ্যাসমূলের উদাহরণ ছিল কেয়ার ঠ্যাসমূল, আরোহী মূল ছিল হচ্ছে পান এবং ভাসমান মূল ছিল হচ্ছে টুপা পানা বা কচুরি পানা। সর্বশেষ আমরা পড়েছি শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য রূপান্তর। এখানেও আমরা পড়েছি 4 ধরনের মূল। একটি মজার জিনিস খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা মূলগুলি পড়লাম, প্রত্যেকটি মূলের প্রকারভেদের মধ্যে কিন্তু 4টি করে ভাগ রয়েছে। শারীরবৃত্তীয় কার্য সম্পাদনের জন্য 4 ধরনের: পরাশ্রয়ী বা বায়বীয় মূল, পরজীবী বা শোষক মূল, শ্বাসমূল এবং জনন মূল। আর পরশ্রয়ী বা বায়বীয় মূলের উদাহরণটা ছিল, পরশ্রয়ী বায়বীয় মূলের উদাহরণ ছিল হচ্ছে রাসনা, পরজীবী বা শোষক মূল হচ্ছে স্বর্ণলতা, শ্বাসমূলের উদাহরণ ছিল সুন্দরী, গরান, আর জনন মূলের উদাহরণ ছিল মিষ্টি আলু, কাঁকরোল, পটল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জেনে নিলে যে মূল প্রধানত কিভাবে রূপান্তরিত হচ্ছে এবং এর প্রকারভেদগুলি তোমরা জানলে। তোমাদের বাড়ির কাছে থাকবে রূপান্তরিত মূলের গঠনটা। তোমরা এই জিনিসটি ভালোভাবে একটু শিখে নিবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।